গুনে ঠিক 7 দিন পরে একই কণ্ঠস্বরে একই তরঙ্গে আর যে রায়হান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে। যারা আমাদের শোনেন এবং মনের চোখ দিয়ে দেখেন তাদেরকে অন্যরকম এক ঘটনার জগতে স্বাগতম জানাচ্ছি। আজকে বেশ কিছু ঘটনা আপনাদের শেয়ার করব। আশা করব এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে, একই সাথে আপনাদের অনেক ভয়ও জাগাবে। যারা ভয়কে ভালোবাসেন, ভয় পেতে ভালোবাসেন কিংবা ভয়ের গল্প বলতে শুনতে ভালোবাসেন তাদের জন্যই কিন্তু আমাদের এই ভূত স্টোরি। শুরুতে যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে, যদি আপনার জীবনে এরকম কোনো অমীমাংসিত ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে থাকে কিংবা আপনার ফ্যামিলির কিংবা আপনার বন্ধুর যে কারো হতে পারে, সেই ঘটনা চাইলে আমাদের লিখে কিংবা আপনি কোনো এক নির্জন এলাকায় গিয়ে সেখান থেকে সেটা রেকর্ড করতে পারেন এবং সেটা আমাদের পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আমাদের নাম্বারটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে বেশি আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঝড়ের রাতের সেই ঘটনার পর ভাবছিলাম জীবনটা আবার স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ভুল ভেবেছিলাম। ওইটা তো কেবল শুরু ছিল। বিলে আর বাগানে ঘুরে বেড়ানোর সেই তৃষ্ণাটা এখনো আমার মধ্যে আছে, সেটা টের পেলাম কিছুদিন আগে থেকেই। আমার সাথে যা ঘটেছিল তা কোনো গল্প নয়, এক চরম নির্মম বাস্তবতা। আজকে 20 মিনিটের চরম যন্ত্রণার ঘটনা আপনাদের বলতে চলেছি, যেন আমি নিজেই আজ আবার সেই নরকটা প্রত্যক্ষ করছি। ঘটনার শুরুটা হয়েছিল অদ্ভুত এক পরিবর্তন দিয়ে। আমার খিদে হঠাৎ করেই 10 গুণ বেড়ে গেল, কিন্তু সাধারণ ভাত মাছ আমার মুখে বিষের মতো লাগত। আমি শুধু কাঁচা মাছ আর রক্তের তীব্র গন্ধ পেলেই টালমাটাল হয়ে যেতাম। ঘরে কেউ না থাকলে আমি নাকি অদ্ভুত এক কর্কশ গলায় একা একা কথা বলতাম, হাহা করে হাসতাম। বাড়ির লোক আমার চোখের দিকে তাকিয়ে ভয় পেত। আমার চোখের মণি দুটো নাকি অস্বাভাবিক বড়, কুচকুচে কালো হয়ে গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটত রাতে। আমি বিছানায় শুয়ে থাকতাম, কিন্তু আমার মনে হতো আমি ঘরের সিলিংয়ে ঝুলে আছি। মাঝরাতে ঘুম ভেঙে দেখতাম আমি ঘরের কোণায় অন্ধকারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। আমার শরীরটা আমার ছিল, কিন্তু ভেতরের নিয়ন্ত্রণ ছিল অন্য কারো কাছে। এক রাতে বাবা আমাকে হাত নাতে ধরলেন। আমি নাকি ঘরের ধারালো বড়িটা নিয়ে নিজেই গলার উপরে চাপ দিতে যাচ্ছিলাম, আর আমার মুখে ছিল এক পৈশাচিক হাসি। আমার উপর একটা শক্তিশালী জিন সওয়ার হয়েছিল। গ্রামের ওঝা কবিরাজ এসে ব্যর্থ হলো। জিনটা তাদের উপর উল্টো চড়াও হয়ে হাসতো আর বলতো, একে আমি মেরেই ছাড়ব। এ আমার এলাকায় পা দিয়েছিল। অবশেষে আমাদের পাশের জেলার এক বড় বুজুর্গ মৌলানা সাহেবকে খবর দেওয়া হলো। তিনি এসে আমার ঘরে ঢোকা মাত্রই আমার ভেতরের সেই সত্তাটাকে বিকট চিৎকার করে উঠল। মৌলানা সাহেব কোরআন তেলাওয়াত শুরু করতেই আমার পুরো শরীর ধনুকের মতো বেঁকে গেল। আমি খাটের উপর শুয়েই বাতাসে ভাসতে লাগলাম। মৌলানা সাহেব ধমক দিয়ে বললেন, তোর কি চাই? কেন এই নিষ্পাপ ছেলের পিছনে লেগে আছিস? দূর হ। তখন আমার মুখে এলো এমন এক গমগমে ভারী কণ্ঠস্বর বের হলো, যা কোনো মানুষের হতে পারে না। ঘরের দেয়ালগুলো যেন সেই আওয়াজে কাঁপছিল। জিনটা আমার মুখ দিয়ে বলল, আমি একে ছাড়ব না। একে আমি কাদার ভেতর শ্বাসরোধ করে মারতে চেয়েছিলাম,
কিন্তু সে বাধা পেয়েছিল। যদি একে জীবিত চাও তবে আমার একটা আবদার পূরণ করতে হবে। আগামী অমাবস্যার রাতে এই বাগানে আমার নামে 7টি কুচকুচে কালো পাঠা বলি দিয়ে রেখে যেতে হবে। ওই রক্ত আমার চাই। যদি 7টা পাঠা না দেওয়া হয় তবে এর কলিজা ছিঁড়ে খাবো। মৌলানা সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি জানতেন জিনের এই আবদার মেনে নেওয়া মানে শিরিক করা। তিনি কড়া গলায় বললেন, তোর কোনো আবদারই পূরণ করা হবে না। আল্লাহর কালামের সামনে তোকে আত্মসমর্পণ করতেই হবে। মৌলানা সাহেব জিন তাড়ানোর চূড়ান্ত আমল শুরু করলেন। আর তখনই শুরু হলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 20 মিনিট। আমার মনে হচ্ছিল আমার আত্মার সাথে এক জ্বলন্ত কয়লা সেটে দেওয়া হয়েছে। প্রথম 5 মিনিট মৌলানা সাহেব 4 কোনা রশি দিয়ে আমাকে খাটের সাথে বাঁধলেন। তিনি যখনই শুরু করলো আয়াত পড়া, আমার শরীরের চামড়া চরচর করে ফুটতে লাগলো। জিনটা প্রচণ্ড ক্ষোভে আমার শরীরকে আঁচড়াতে লাগলো। বাঁধন ছিঁড়ে ফেলার মতো শক্তি চলে এলো আমার গায়ে। আমি চারপাশের সবাইকে কামড়ে ছিঁড়ে ফেলার জন্য ছটফট করছিলাম। 10 মিনিট পার হতেই শুরু হলো আসল শারীরিক নির্যাতন। জিনটা মাওলানা সাহেবের উপর আক্রমণ শুরু করতে না পেরে আমার নিজের ক্ষতি করা শুরু করলো। সে আমার জিহ্বা দাঁত দিয়ে কামড়ে ধরে ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। আমার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। আমার চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসছিল। ঘরের ভেতরের তাপমাত্রা মাইনাসে নেমে গেল, অথচ আমার শরীর থেকে আগুনের মতো গরম ঘাম বেরোচ্ছিল। 15 মিনিটের মাথায় মাওলানা সাহেব এবার এক বাটি পানি ফু দিয়ে সেই পানি আমার মুখে আর চোখে ছিটিয়ে দিলেন। ওই পানি ছিটানো মাত্রই আমার মনে হলো কেউ আমার মুখে ফুটন্ত এসিড ঢেলে দিয়েছে। আমি এমন ভয়ঙ্কর চিৎকার দিলাম যেন বাড়ির বাহিরের উঠানে থাকা মানুষগুলোর কানে মাটিতে বসে পড়তে হলো। জিনটা চিৎকার করে বলছিল, আমি একে মেরেই ফেলবো। 7টা পাঠার রক্ত না দিলে আমি একে নিয়ে যাব। মৌলানা সাহেব দমে গেলেন না। তিনি আরো জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। শেষ 5 মিনিটে আমার ফুসফুস বন্ধ হয়ে আসছিল, ঠিক যেভাবে সেদিন কাদার ভেতর দম আটকে ছিলাম। আজ ঘরের ভেতর বাতাসেও আমি শ্বাস পাচ্ছিলাম না। আমার হাত পা একদম শক্ত হয়ে গেল, 2 চোখ উল্টে সাদা হয়ে গেল। মৌলানা সাহেবের শেষবারের মতো তীব্র সুরে আল্লাহর নাম নিয়ে আমার বুকে এক ফু দিলেন। ঠিক 20 মিনিট যখন পার হলো, আমার মনে হলো আমার পিঠের হাড় চিরে কিছু একটা তীব্র গতিতে জ্বালানা দিয়ে বেরিয়ে গেল। জানালার কাজটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে ঘরের সেই থমথমে হিম শীতল ভাবটা কেটে গেল। আমি এক ঝটকায় বিছানায় ধপাস করে পড়ে গেলাম। আমার পুরো শরীর তখন কাদার মতো নরম, কোনো শক্তি নেই। মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু আমার মনের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। আমার চোখের সেই কালো মণি আবার স্বাভাবিক। আমি আমার বাবাকে দেখে ফিসফিস করে বললাম, বাবা। মৌলানা সাহেব মাথায় থেকে ঘাম মুছে বললেন, আলহামদুলিল্লাহ, শয়তানটা আর নেই। লোভ দেখিয়ে 7টা পাঠা চেয়েছিল নিজের শক্তি বাড়াতে, কিন্তু আল্লাহর কালামের কাছে তাকে হার মানতেই হলো। সেই 20 মিনিটের নরক যন্ত্রণা কাটিয়ে আজ আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু আজ রাতে একা ঘুমাতে গেলে মনে হয় অন্ধকারের ওপর থেকে কেউ একজন এখনো আমার দিকে তাকিয়ে আছে।
ঝড়ের রাতে আম কুড়োনোর লোভ সামলানো কঠিন, কিন্তু সেই লোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা শুভ সেদিন হাড়ে মাসে টের পেয়েছিল। ঘড়ির কাঁটা তখন রাত 2টা, কিন্তু অদ্ভুত এক মায়ার ঘরে শুভর মনে হচ্ছিল সবে সন্ধ্যা। বাহিরে তখন তুমুল ঝড়, সাথে বৃষ্টির শব্দ। গাছ থেকে টপ টপ করে আম পড়ার আওয়াজ কানে আসতেই শুভ বিছানা ছেড়ে উঠে পড়ল। তার মাথাটা কেমন যেন অবাস লাগছিল, কোনো হুঁশ ছিল না। সে ভাবল, মাঝে মধ্যে সন্ধ্যায় এমন অন্ধকার তো হয়। হাতের লাইট নিয়ে সে সোজা চলে গেল বাড়ির পিছনের বড় আম বাগানটায়। ঝড় বৃষ্টির মধ্যেও বাগানটায় পা দেওয়া মাত্রই শুভ এক অদ্ভুত জিনিস খেয়াল করল। বাতাসের গর্জন আছে, কিন্তু কোনো শব্দ তার কানে পৌঁছাচ্ছে না। টর্চের আলোটা কেমন যেন ঝাপসা, যেন ঘন কুয়াশার দেয়ালে আটকে যাচ্ছে। হঠাৎ করে শুভর নজরে পড়ল বাগানের একদম কোনায় একটা বিশাল ফজলি আম পড়ে আছে। সেটার ওপর আলো ফেলতেই তার গা শিউরে উঠল। আমের পাশে একটা কালো মূর্তির অবয়ব দাঁড়িয়ে আছে। তীব্র বাতাসেও মূর্তিটা একদম স্থির। শুভ পিছু টান দিতে যাবে, কিন্তু তার আগেই একজোড়া বরফ শীতল অদৃশ্য হাত তার ঘাড় চেপে ধরল। কোনো অতিপ্রাকৃতিক শক্তি তাকে ভর করেছে। সে শত চেষ্টা করেও নিজের মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারল না। শরীরটা নিজের নিয়ন্ত্রণে নেই, যেন অন্য কেউ তার হাত পা চালাচ্ছে। সেই অদৃশ্য শক্তি শুভকে টেনে ছিঁড়ে নিয়ে গেল আমবাগানের পাশের একটা নিচু জলাশয়ের দিকে। সেখানে বৃষ্টির পানিতে একদম থকথকে কাদা হয়ে আছে। শুভর মনে হচ্ছিল সে একটা জীবন্ত লাশ, যে নিজের ধ্বংস নিজের চোখে দেখছে, কিন্তু কিছুই করার ক্ষমতা তার নেই। জলাশয়ের ধারে নিয়ে গিয়ে সেই অপশক্তিটা শুভর মাথাটায় জোরে চেপে ধরল সেই ঠান্ডা দম বন্ধ করা কাদার ভেতর। শুভর ফুসফুস বাতাসের জন্য ছটফট করতে লাগলো। কাদার তীব্র গন্ধ আর কাদায় তার নাক মুখ বুজে আসছিল। সে চোখ খোলার চেষ্টা করছিল, কাদা ঢুকে চোখ জ্বলে খাক হয়ে গেল। শুভ মনে মনে চিৎকার করছে, কিন্তু বাহিরে শুধু বুদবুদ উঠছে। সে বুঝতে পারছিল কোনো অশুভ আত্মা তার শরীরটাকে পুরোপুরি গ্রাস করে নিতে চাচ্ছে। তার হাত পাগুলো কাদার মতো ছটফট করছে, কিন্তু মাথার উপর চাপটা পাহাড়ের মতো ভারী। ধীরে ধীরে শুভর শরীরটা নিস্তেজ হয়ে আসতে লাগছিল। চোখের সামনে ভেসে উঠছিল চেনা মানুষদের মুখ, ভেসে আসছিল আজ বুঝি এখনই তার শেষ সময়। রাত 2টার এই নির্জনতায় তাকে বাঁচাতে কেউ আসবে না। ঠিক যখন 20 মিনিট পার হতে চলল, তখন হুট করে দূর থেকে একটা তীব্র আলোর ঝলকানি আর শুভর বাবার গলায় আওয়াজ গেল, শুভ, শুভ রে, কোথায় তুই? বাবার আওয়াজটা কানে আসতেই শুভর ঘাড়ের উপর থেকে সেই ভারী বরফ শীতল হাতের চাপটা এক ঝটকায় উধাও হয়ে গেল। অপশক্তিটা শুভর শরীর ছেড়ে বাতাসে মিলিয়ে গেল। শুভ কাশতে কাশতে কাদা থেকে মাথা তুলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সে কোনো মতে উঠে দাঁড়িয়ে টলতে টলতে বাবার দিকে এগিয়ে গেল। বাবা যখন তাকে জড়িয়ে ধরে কাঁপছিলেন, তখন শুভর চোখে গেল নিজের হাত ঘড়ির দিকে। ওয়াটারপ্রুফ ঘড়ি, রেডিয়াম ডায়ালে স্পষ্ট জ্বলজ্বল করছে রাত 2:22। শুভ তখন বুঝতে পারে সে কোনো সন্ধ্যায় আসেনি। গভীর রাতের এক পিশাচের মায়াজালে আটকে পড়ে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 20 মিনিট
পার করতে এসেছে সে। সেই রাতের পর থেকে আজ অবধি ঝড়ের শব্দ শুনলে শুভর বুকের ভেতরটা এখনো কেঁপে ওঠে। বন্ধুরা, ভূত, প্রেত বা অলৌকিক ঘটনায় আপনারা বিশ্বাস করেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজ আপনাদের আমি এমন একটা বাস্তব ঘটনা শোনাবো, যেটা শোনার পরে মাঝরাতে একা বাথরুমে যাওয়াটাও আপনার গায়ে কাটা দেবে। আজকের গল্পটা কাল্পনিক কোনো গল্প নয়, এটা আমাদের এক সাবস্ক্রাইবার অভিকের সাথে ঘটে যাওয়া একটা চরম বাস্তব আর ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত প্রাচীন এবং কুখ্যাত জায়গা, যেখানে আজও নাকি ত্রান্তিকরা গভীর রাতে সাধনা করেন। সেদিন রাতে অভিকের সাথে ঠিক কি ঘটেছিল, কেন সে আজও রাতে একা ঘুমাতে পারেন না, চলুন ঘটনার ভেতরে যাওয়া যাক। ঘটনাটা গত বছরের। অভিক আর তার 3 বন্ধু সায়ন্ত, রাহুল আর বিক্রম একটু অ্যাডভেঞ্চার প্রিয় ছেলে ছিল। ইউটিউবে ভূত শিকারীদের ভিডিও দেখে তাদের মাথায় ভূত চাপল যে তারাও মাঝরাতে কোনো শ্মশানে গিয়ে দেখবে আসলে কি হয়। তারা বেছে নিল তাদের গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরের এক নদীর তীরের শ্মশানকে। স্থানীয় মানুষরা দিনের বেলাতেও ওদিকে কেউ একা যেতে ভয় পায়। বলা হয় ওখানে অপআঘাতে মরা মানুষদের আত্মা ঘুরে বেড়ায়। রাত তখন আনুমানিক 11:30। চারপাশ একেবারে নিঝুম। 4 বন্ধু দুটো বাইক নিয়ে রওনা দিল শ্মশানের কাছাকাছি। যখন ওরা পৌঁছালো তখন ঘড়িতে রাত 12:10। চারদিক কুয়াশায় ঢাকা, আর বাতাসে কেমন যেন একটা পোড়া মাংসের গন্ধ। সাধারণ মানুষ হলে ওখানে বাইক নিয়ে ঘুরে চলে আসতো, কিন্তু ওদের মাথায় যখন ভূত দেখার ভূত চেপেছে, ওরা বাইক দুটো একটু দূরে একটা বটগাছের নিচে লক করে রেখে যায়। পায়ে হেঁটে শ্মশানের চাতালটার দিকে এগোতে থাকে। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। চাতালের ঠিক মাঝখানে একটা চিতা জ্বলছিল, অথচ আশেপাশে কোনো মানুষ নেই। সাধারণত চিতা জ্বলবে ডোম বা মৃতদেহের আত্মীয় স্বজনরা সেখানে থাকবে, কিন্তু সেখানে কেউ ছিল না। রাহুল একটু সাহসী ছিল, সে বলল চল সামনে গিয়ে দেখি। ওরা সেই চিতার কাছাকাছি পৌঁছালো। চারপাশের তাপমাত্রা যেন হুট করে 10 ডিগ্রি কমে গেল। প্রচণ্ড ঠান্ডা। ঠিক সেই মুহূর্তেই অভিকের নজরে গেল চিতার ঠিক উল্টো দিকে থাকা একটা বড় কালো ভৈরব মূর্তির দিকে। মূর্তির নিচে অন্ধকারের মধ্যে কেউ একজন গুটিসুটি মেরে বসে আছে। সায়ন্ত ফিসফিস করে বলল, ওই দেখ, ওখানে কে যেন বসে আছে। ওরা বলল, কেন? ওরা ভাবলো কোনো সাধু বা ত্রান্তিক হবে। কিন্তু বিক্রম যখন তার ফোনের ফ্ল্যাশলাইট ওই অন্ধকার দিকে ফেলল, ওদের 4 জনের বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল। আলোটা পড়তে ওরা দেখলেও সেখানে কোনো মানুষ বসেনি। একটা কুচকুচ কালো প্রায় 7 ফুট লম্বা অবয়ব উল্টো হয়ে বসে আছে। তার মাথাটা পেছনের দিকে ঘোরানো, আর সে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতেছে। মানুষের গলার আওয়াজ ওটা ছিল না, ওটা ছিল এক ধাতব কর্কশ হাসি।
ভয়ের রাহুল চিৎকার করে উঠল, আর ওই চিৎকারের সাথে সাথে সেই অবয়বটা চট করে ওদের দিকে মাথা ঘোরালো। অভিক দেখছিল ওই কুচকুচে কালো মুখের মধ্যে কোনো চোখ নাক ছিল না, শুধু দুটো জ্বলন্ত কয়লার মতো লাল চোখ ওদের দিকে তাকিয়েছিল। এরপর আর এক সেকেন্ডও দাঁড়ানোর মতো সাহস ওদের ছিল না। চারজন উল্টো ঘুরেই দিল দৌড়, কিন্তু শ্মশানের ওই কালো মাটি যান ওদের পাও টেনে ধরছিল। অভিক বলল সে স্পষ্ট শুনতে পাচ্ছিল ওদের পেছনে পেছনে কেউ একজন খুব দ্রুত ছুটে আসছিল, এবং তার ভারী পায়ের আওয়াজ মাটি কেঁপে যাচ্ছিল, সাথে সেই ভয়ঙ্কর খিলখিল হাসি। কোনো মতে ওরা বাইকের কাছে পৌঁছালো। তাড়াহুড়া করে চাবি লাগাতে গিয়ে সায়ানের হাত থেকে চাবি পড়ে গেল। ওই কয়েক সেকেন্ড যেন ওদের জীবনের সবচেয়ে দীর্ঘ সময় ছিল। পিছনে তাকিয়ে ওরা দেখলো সেই কালো ছায়া শ্মশানের সীমানা পেরিয়ে ওদের দিকে ধেয়ে আসছে। অবশেষে চাবি মিলল, বাইক স্টার্ট হলো। ওরা যখন 100 স্পিড বাইক ছুটিয়ে মেইন রোডের দিকে যাচ্ছে, অভিক পিছনের আয়না শেষবারের মতো তাকিয়েছিল। সে দেখলো ওই ছায়াটা রাস্তার মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে তাদের বিদায় জানাচ্ছে, যেন সে বলছিল আবার আসিস। বন্ধুরা, এই ঘটনার পর 4 বন্ধু প্রায় 2 থেকে 3 দিন প্রচণ্ড জ্বর ছিল। বিক্রম তো ভয়ে প্রায় 1 সপ্তাহ কথাই বলেনি। ওটা কি ছিল? কোনো প্রান্তিকের বিদ্যা, নাকি সত্য কোনো অশরীরী বা পিশাচ? অভিক আমাদের জানিয়েছে সে আজও রাতে ঘুমাতে গেলে ওই লাল চোখ দুটো কর্কশ হাসিটা শুনতে পায়। বাস্তব দুনিয়ার আড়ালেও এমন কিছু অন্ধকার জগৎ আছে যা আমাদের কল্পনার বাইরে। আপনারা কি তাই মনে করেন? আপনারা কি মনে করেন ঘটনাটা কি সত্যি অলৌকিক, নাকি ওদের মনের ভুল? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, মাঝরাতে ভুলেও কখনো কোনো শ্মশানে যাওয়ার দুঃসাহস করবেন না। আজ এই পর্যন্তই। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।